বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ইভেলি নিউজ ইন ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নাইমুল ইসলাম খান, প্রধান সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়, এবং রয়েছেন নূর খান, মানবাধিকার কর্মী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এছাড়া বাংলা ভিশনের বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনায় যাবার আগে বা বার্তা কক্ষ থেকে ঘুরে আসতে চাই, জনাব মোস্তফা কামালের কাছ থেকে শুনতে চাই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদের সংক্ষিপ্ত তথ্য। মোস্তফা কামাল। জি, ধন্যবাদ আপনাকে। আজকের দিনের উল্লেখযোগ্য তথ্যগুলোর মধ্যেই বেশিরভাগই হচ্ছে বক্তব্য নির্ভর, ঘটনা নির্ভর তথ্য কম। শুরুতে জানাতে চাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। আগের বক্তব্য থেকে তিনি সরে এসেছেন। গতকাল বলেছিলেন সুবর্ণ জয়ন্তীর সফরে শুধু উৎসবে সামিল হবেন যারা বাইরের থেকে আমাদের রাষ্ট্রনায়ক আসবেন, বিভিন্ন দেশের দায়িত্বশীলরা আসবেন, তাদের সাথে কারো সাথেই কোনো চুক্তি হবে না। সেখান থেকে সরে এসে আজ তিনি বলেছেন ভারতসহ বিভিন্ন দেশের সাথে কয়েকটি চুক্তি হবে, কিন্তু কয়টি চুক্তি হবে সেটাও সুনির্দিষ্ট করেননি। কী কী বিষয়ে চুক্তি হবে সেটাও সুনির্দিষ্ট করেননি। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। এরপরে রয়েছে নোয়াখালী অঞ্চলের আলোচিত ঘটনা বা ব্যক্তি মির্জা কাদেরের কিছু বক্তব্য। তিনি বলেছেন তাকে হত্যার ষড়যন্ত্র চলছে, তিনি আতঙ্কে আছেন এবং ভাষা বলেননি, আজ নামসহ উচ্চারণ করেছেন। নোয়াখালী সদরের এমপি একরামুল করিম চৌধুরী, ফেনীর এমপি নিজাম হাজারী তাকে হত্যার ষড়যন্ত্র করছেন, তিনি আতঙ্কে আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া তিনি ভবিষ্যতে কোনো সভা সমাবেশেও যাবেন না। এরপরে আছে আমাদের মাননীয় মেয়র অর্থাৎ ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন চলমান যে অভিযান চলছে মশক নিধনের, সেটা কেন কাজ হচ্ছে না। দুটো কারণ তিনি সুনির্দিষ্ট করেছেন। একটি হচ্ছে যে পদ্ধতিতে চলছে সেটি সনাতন পদ্ধতিতে, এই পদ্ধতিতে মশা মারা সম্ভব নয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে মেয়ররা কাউন্সিলররা এ কাজে আন্তরিক নয়, যে কারণে তিনি মশক দমনে সাফল্য পাচ্ছেন না। পরবর্তীতে ঘটনা নির্ভর তথ্য হচ্ছে ঢাকাসহ 6টি জেলায় অর্থাৎ ঢাকার আশেপাশে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার, মাদারীপুর, গাজীপুর এই অঞ্চলে এই বছরের প্রথম কালবৈশাখী হানা দিয়েছে। ক্ষয়ক্ষতির তেমন তথ্য নেই, তবে সতর্কতার অংশ হিসাবে এই সময় প্রায় আধা ঘন্টা বাংলাদেশে বিমান উড্ডয়ন বা অবতরণ অর্থাৎ উঠানামা বন্ধ রাখা হয়েছিল। সবশেষে জানাচ্ছি আপনাকে করোনার তথ্য। আরও 12 জন সহ অর্থাৎ এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে 8,527 জন, আর আক্রান্তের সংখ্যা বা শনাক্তের সংখ্যা আরও বেড়েছে 1,014 জন। শনাক্ত বা আক্রান্ত কেন বাড়ছে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী তার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি দায়ী করেছেন মানুষের সচেতনতার অভাব। তার ভাষায় আমি বলছি, মানুষের ড্যাম কেয়ার ভাবের কারণে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এই হচ্ছে আমার কাছে সংক্ষিপ্ত খবরের শীর্ষ অংশগুলো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলেন মোস্তফা কামাল জানাচ্ছিলেন আমাদেরকে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর সংক্ষিপ্ত তথ্য। নাইম ভাই, শুরুতেই আপনার কাছে এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে, এবং তিনি যেভাবে ভুল বদলালেন বা কথা বদলালেন, কূটনীতিতে তো কূটনীতিক শিষ্টাচারের আওতায় অনেক কথা বলা হয়, অনেক কথা বলা হয় না, কিন্তু যখন এটি সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে শুধু উৎসবের দিকেই তিনি এটিকে নিবদ্ধ রাখতে চাইলেন, কিন্তু নানামুখী সমালোচনার প্রেক্ষাপটে এবার বলছেন যে চুক্তি হবে। কি কি চুক্তি হবে সেটি আমরা জানিনি। আপনি কি আঁচ করেন আসলে কেন এমনটি হলো? একদিনের মাথায় তিনি তার অবস্থান বদলালেন, আর আদৌ এইসব চুক্তি, কাঙ্ক্ষিত চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি হবে কিনা, বিশেষ করে ভারতের শেষ দিকে যদি শুরু করি সেটা তো না। তবে আমি এখানে পররাষ্ট্রমন্ত্রীকে সম্ভবত আমার স্মৃতি থেকে বলছি, এই গত কয়েকদিনের ওনার কথায় উনি কিন্তু বলেন নাই কোনো চুক্তি হবে না। প্রশ্নটা ছিল তিস্তা নিয়ে, যে ভারতের প্রধানমন্ত্রী আসতে তিস্তা নিয়ে
কোনো কিছু হবে কিনা। উনি বলেছিলেন যে না, আমরা এটা উৎসবের মধ্যেই রাখবো, ভারতীয়রা এই সময়ে এই চুক্তি নিয়ে কথা বলতে চায় না। এটা শুধু তিস্তা রিলেটেড ছিল, মানে এই জবাবটা, মানে কোনো চুক্তি হবে না দিকে না। আর উনি যেটা বলেছেন এটা দেখেন ডেফিনেটলি আমাদের একটা ইস্যু, তিস্তা সহ ভারতের সাথে অনেক। একটা কথা হলো, আমরা যখন জানি যে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মিলিয়ে আসছেন, এইটা কিন্তু আমাদের না বোঝার কথা না যে এটা আসলে উৎসব কেন্দ্রিক এই দাওয়াতটা। এইটাতে আমরা পিরাপিরি করাটা, এটা আমার কাছে সাংবাদিকতা সুলভ মনে হয় না। অলদো আমি মনে করি না, আমরা সবাই মনে করি যে আমাদের সাথে অনেক পেন্ডিং ইস্যু, এইগুলি সাংবাদিকরা প্রশ্ন করবে। আমি মনে করি, অবশ্য সুযোগ পাবে কিনা জানি না, আমার মনে হয় না ভারতের প্রধানমন্ত্রী কোনো সাংবাদিকদের সামনে আসবেন। কিন্তু ধরেন যদি সুযোগ পাইলে, আমিও যদি সুযোগ পাই, আমিও কিন্তু এসব প্রশ্ন করতাম। এটা আবার আরেকটা জিনিস, আমি কেন করতাম, তখন কি বাড়াবাড়ি হবে না? না না, আচ্ছা। কথাটা বুঝতে হবে, সাংবাদিক সুযোগ পেলেই প্রশ্ন করবে। জি, মানে আমি যদি মনে করেন আমার বাসায় একটা উৎসবে আমি একজনকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়া মানেই তার সাথে আমার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক থাকলে সেই বিষয়টা নিশ্চয়ই না। এখানে আমি ডিল করব কিনা, এইগুলি কিছু আছে। আমি এটা বলছি, Right. এটা নিয়ে আমি মন্তব্য করব না যে উনি ওনার কথা পরিবর্তন করেছেন, আমি বলবো না এখানে, কারণ আগের দিন এটাই বলেছেন এবং এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল যে ওইখানে যে আবহটা থাকবে, ওই আবহতে এমন কোনো কারণ ঘটে নাই। কারণ ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু তিস্তা চুক্তি করতে চায়, এ কথাটা কিন্তু স্পষ্টতই তারা বারবার বলছে। তারা বলছে যে পশ্চিম বাংলার জন্য এটা হচ্ছে না। সুতরাং পশ্চিমবাংলায় যতক্ষণ সরকার পরিবর্তন হয় বা তাদের অনুকূলে যায়, বা পশ্চিমবঙ্গের যদি মমতার সরকারও থাকে, তাদের যদি কোনো কারণে অলৌকিক কারণে মত পরিবর্তন হয়, তখন হয়তো হইতে এটি পারে। কতটা সমর্থনযোগ্য যে কোনটা? কেন্দ্র চায়, রাজ্য চায় না বলে তারা পারছে না? একটি আন্তর্জাতিক নদীর যে পানি নিয়ে যে আইন আছে, আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, যে মানে আপনার আচার বিষয়টা রয়েছে, সেটিকে তারা গুরুত্ব দেবে না? এখানে এটা আবার যদি আলোচনায় বিস্তৃত যাই, গুরুত্ব দিবে না এই জন্য যে স্থানীয় রাজনীতিটা, এখানে কেন্দ্রীয় সরকার যদি একগুঁয়ে মনোভাব নেয় তারা কিন্তু করতে পারে, কিন্তু তারা সেটা করবে না, কারণ তারা তো পশ্চিমবাংলায় তাদের পজিশন তৈরি করতে চায়। সো এই অঞ্চলের সেন্সিটিভিটিটাতে তারা মানে মানে এখানে তো তারা জয়লাভ করে নাই, এখানে সরকারের নাই, সুতরাং তারা যে একটু ঝুঁকি নিবে সেই শক্তিশালী অবস্থান তার নাই। মানে আমি এখানে বলতে চাই, যদি চুক্তিটা বিজেপি করে ফেলে, তাহলে বিজেপি কোনোদিনও পশ্চিমবঙ্গের এই জায়গাটাতে ক্ষমতায় যেতে পারবে না। এখন তো তারা করা হবে, এটাকে ইস্যু করা হবে। সো দ্যাট ইজ মাই পয়েন্ট। তো আমার মনে হয় যে সেভাবেই আমাদের দেখা উচিত। আমি এই উৎসব কেন্দ্রিক আশায় জি, আমাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে বিরাট বিরাট কিছু হবে আমার সেরকম মনে হয় না। সাংস্কৃতিক সহ নানান রকম চুক্তি হবে, একটু লো প্রোফাইলের, বাট সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এরকম অনেক কিছু হবে। আমার মাঝে মাঝে মনে হয় যে এই তিস্তার ব্যাপারেও মন্তব্য আসতে পারে, আশাবাদ আসতে পারে, এই ধরনের কিছু হতে পারে। কিন্তু আমি আসলে আপনার প্রশ্নটা যেটা ছিল যে পররাষ্ট্রমন্ত্রীকে একটু বেনিফিট অফ ডাউট দিচ্ছি, এটা অন্য কোনো কিছু না, শুধু এই উপলক্ষটাকে মাথায় রেখে। স্পষ্ট। জি, নূর ভাই, আপনার মন্তব্যটি কি যে এই ধরনের সফরে উৎসব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেক বড় উৎসব আমাদের জন্য, এই সময়ে অতিথিকে এনে তার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেন দরবার করা বা কিছু প্রাপ্তির বিষয়ে নাইম ভাই যেটি স্পষ্ট করে বললেন, তার কথা আপনার যুক্তি বা ব্যাখ্যাটি কি? দেখেন, সুবর্ণ জয়ন্তী সুনির্দিষ্ট কিছু কর্মসূচি থাকবে, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকার ব্যাপার। কিন্তু এখানে যে বিষয়টি এসছে সেটা হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এবং সেই বক্তব্যটা মানুষ কিভাবে গ্রহণ করেছে। কিছু জিনিস উজ্জ্বল ছিল, যাই হোক খুব স্পষ্ট হওয়া দরকার ছিল, সেই স্পষ্টটা হয়তো উনি করতে পারেন নাই, বিভ্রান্তি একটা আছে। আমি আমার বাড়িতে অতিথি দাওয়াত দিলাম,
পরিস্থিতি অনুকূলে থাকলে কিন্তু আলাপ আলোচনা হতেই পারে। আমরা পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেক আলোচনা করার দরকার নাই, কিন্তু তারপরে উঠে যায়, করা হয়। ভাই আপনাকে পেলাম, একটু কথা বলি। হ্যাঁ, এরকম কিন্তু কিছু বিষয় থাকে। মরার বাড়িতেও বিয়ের আলোচনা না না না, এগুলি Right. হয়। জি এবং আমাদের এখানে যেই ঘটনাগুলো ভারতের সাথে বিশেষ করে যে সমস্ত বিষয় পেন্ডিং আছে, জি যেই সমস্ত বিষয়ের জ্বালা যন্ত্রণায় আমরা প্রতিনিয়ত ভুগি, তা আমরা তো স্বাভাবিকভাবে চাইবো যে সেই বিষয়গুলি সেটেল করার সুযোগ। এমন কি হতে পারে কিনা যে এমন মহার্ঘ দুটো উৎসবকে ঘিরে যখন এই ধরনের একটি জমায়েত হচ্ছে, অতিথিরা আসছেন, অনেক সময় অতিথিরা তো উপহারও দেন, উদার সে হয়ে। উপহারের জায়গা থেকে প্রাপ্তির কোনো প্রত্যাশা আমার কাছে করেন আমি কিনা? খুব স্পষ্টভাবে মনে করি যে যেমন তিস্তা নদীর বিষয়টা, যে জি এইখানে আমাদের আশা করার কোনো জায়গা নেই। শুধু তিস্তা নয়, সীমান্ত হত্যা সীমান্ত বলুন, হত্যা বন্ধ ব্যবসা হবে, বাণিজ্যের এইটা আমরা বিভিন্ন বাধা, অনেক বড় বড় প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু সেখানে দেখা যায়নি। যেটি নাইম বড় ভাই বড় বললেন, কি এই মোদিরই তো প্রতিশ্রুতি ছিল। নাইম ভাই যে এই কথাটা সরকারের বললেন, আমলেই এটি হবে। সাংস্কৃতিক মানে বা দুই সরকারের, শিক্ষা জি। ইত্যাদি ইত্যাদি ছোট ছোট কিছু বিষয় নিয়ে হয়তো দুই একটা চুক্তি হতেও পারে। তো সেইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এই সফরে আমাদের এখানে মানে এই সফরটা আমাদের 50 বছর উদযাপন, স্বাধীনতার, বঙ্গবন্ধুর 100 বছর, জি। সব মিলিয়ে। কিন্তু পাশাপাশি মোদির কিন্তু আরেকটি এখানে আসার সাথে আরেকটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচন কেন্দ্রিক। এটা কিন্তু মনে রাখতে হবে। তিনি কিন্তু সম্ভবত আশেপাশে যাবেন, ওরিয়াকান্দি মনে হয় গোপালগঞ্জে জি একটা সম্প্রদায় আছে ওখানে, যাদের একটা বড় অংশ ভারত ছড়ায়, মানে পশ্চিম বাংলায় আছে। ওই জায়গার একটি জায়গা সে সফর করবেন এরকম শোনা যাচ্ছে, আমি নিশ্চিত না। জি তো সেই ক্ষেত্রে ভারতের যেহেতু পশ্চিমবঙ্গে এখন নির্বাচন সামনে, কয়েকদিনের ভিতরে নির্বাচন, এবং সেইখানে তিস্তা নদীর পানি নিয়ে কিন্তু ওখানেও একটা রাজনীতি আছে, এবং এটা খুব স্ট্রংলি বিষয়টা সামনে এসেছে। মমতা এটিকে কাজে লাগাচ্ছেন, কাজে বলেছেন যে আগে তিস্তার পানি আমরা খাবো, তারপরে এই বিষয়গুলি যেমন আছে। তারপর ধরেন আরো কিছু বিষয় আছে, বাঙালিত্ব ব্যাপারগুলিও সামনে চলে আসতেছে, জয় বাংলা স্লোগান চলে আসতেছে, নানান বিষয় আছে। ফলে মোদিকেও কিন্তু সেই জায়গা থেকেও এই সফরটাকে কাজে লাগানোর চেষ্টা একটা আছে। তো রোহিঙ্গা বিষয়ে কি তারা আমাদের কাছে আমাদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে কোনো সুদৃঢ় কোনো সিদ্ধান্ত বা মনোভাব ব্যক্ত করবে কিনা আমার এই কাছে সফরে? এই যে প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চেষ্টা করবেন। আমরা জানি তিনি হ্যাঁ, সুযোগ অবশ্যই। পেলেই কিন্তু প্রসঙ্গ কিন্তু তুলবেন বা কথা বলবেন। ভারতের যে গত 2-3 বছর ধরে যে অবস্থান লক্ষ্য করছি, এবং সাম্প্রতিক সময়ে ভারতের জল সীমানায় যারা উদ্ধার পেয়েছেন তাদেরকেও আমাদের দিকে ঠেলে দেওয়ার একটা চিন্তা ছিল, আছে এখনো সম্ভবত। তো আমি এখন পর্যন্ত এই আমাদের এই 50 বছর উদযাপনের যে অনুষ্ঠানে উনি আসছেন, এইটার মধ্য দিয়ে যে কোনো বড় ধরনের অগ্রগতি হবে রোহিঙ্গাদের বিষয়ে, ভারত আমার পাশে একেবারে সুদৃঢ়ভাবে দাঁড়াবে, এটা আমি এখনো মনে করি না। খুব স্পষ্টভাবে বলছি যে এই সফরের মধ্য দিয়ে আমাদের অর্জনের যে ব্যাপারটা, আমরা হয়তো যেহেতু আমাদের সবসময় পোর খেয়ে আসছি, আমাদের অনেক আশা আছে, কিন্তু ভারত কিন্তু ওই জায়গাটিতে আমাদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল, কারণ আমরা, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু কথাটা বলেছেন, আমরা কিন্তু অনেক কিছু দিয়েছি, জি, কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু সেই তুলনায় আমরা যা দিয়েছি অনেক ক্ষেত্রে আমাদের ইয়ের বাইরে যেও আমরা দিয়েছি। জি জি নাইম ভাই, আপনার কাছে আমি একটি জিনিস, কিন্তু আমরা কিছুই পাই। জি, প্রশ্ন রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। সেটি হচ্ছে যে মির্জা কাদের নিয়ে আপনি জানেন যে একেবারে প্রত্যন্ত এলাকার একজন রাজনীতিক হলেও তিনি বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি এখন মির্জা কাদের বললেই সকলেই ইস্যুটি চেনেন এবং জানেন কি ঘটনা। এই বিষয়টি নিয়ে যে এটি এসছে আমাদের বার্তা কক্ষ থেকে, বার্তা সম্পাদক যেটি বলছিলেন, এবং আমাদের শিরোনামও এটি রয়েছে, হত্যা আতঙ্কে কাদের মির্জা, জানালেন অস্ত্র দিচ্ছেন একরাম চৌধুরী ও নিজাম হাজারী, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া যাবেন না কোনো সভা সমাবেশে। আরেক বক্তৃতায় তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন শান্তিতে থাকতে আমি শান্তিতে আছি। এটি নিয়ে শুনবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে কথা শুনবো আবার অতিথিদের সঙ্গে। আশা করি তখনও আপনাদের সঙ্গেই পাবো।
আবারও স্বাগত, দেখছিলেন ইভেলি নিউজ ইন ভিউজ। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মানবাধিকার কর্মী নূর খান এবং দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। নাইম ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, মির্জা কাদের ইস্যু। জি, মির্জা কাদের তো অনেকদিন যাবতই আমাদের মিডিয়া ডমিনেট করছেন, তো এটা তার একটা বিরাট দক্ষতার স্বাক্ষর উনি রেখেছেন। উনি একটা নির্বাচন করেছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমার মনে হয় উনি ক্যাম্পেইন না করে কনসেন্ট্রেটই করেছিলেন যে কিভাবে মিডিয়ার ফোকাসে থাকবেন এবং তাতে তার প্রতিপক্ষকে একদম ঘায়াল করে ফেলা, ধুলিস সুফলও পেয়েছেন তিনি এবং ফল তো পেয়েছেন। তবে এটা করতে গিয়ে মনে করেন এটার আবার একটু বাড়াবাড়ি হয় এক সময়। ধরেন এই যে এখন আপনি যে কথাটা বললেন, উনি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো সভা করবেন না। এখন প্রধানমন্ত্রীর আর কাজ নাই। কোনো পৌর মেয়রের মিটিংয়ে যাবে কি যাবে না, মানে এগুলিও এক ধরনের আমার মনে হয় যে একটু বাগাড়ম্বর, নিজে রাজনৈতিক তার যে মাপ, যেই মাপে তার অবস্থান, তার চেয়ে মানে মানে বাড়িয়ে নিজেকে মানে উপস্থাপন করার একটা চেষ্টা। এটাতে কোনো দোষ নাই, কিন্তু ক্রমাগত উনিও বুঝতে হবে যে এটা কিন্তু মিডিয়াটা ফ্যাটিক, মিডিয়াতে অনেকক্ষণ আসতে থাকলে একটা সময় গিয়ে কিন্তু এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। উনি কিন্তু অলরেডি সেই রকম একটা কাউন্টার প্রোডাক্টিভ সিচুয়েশনে পড়ে গেছেন, বিপজ্জনক পরিস্থিতিতে। এই রকম একটা সিচুয়েশনে, এবং এটা তারই সৃষ্টি আসলে। সুতরাং আমার ধারণা উনি ওই যে প্রধানমন্ত্রীর কথা বললেন না শান্তিতে, হয়তো প্রধানমন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে বলেছেন যে তুমি শান্ত হও, তুমি স্বাভাবিক থাকো, তুমি বাড়াবাড়ি করো না। এটা খুব স্বাভাবিক, মানে এটা কতগুলি কমন সেন্স ব্যাপার আছে। ধরেন আমি যদি প্রধানমন্ত্রীর কাছাকাছি যাই, গিয়ে কাদের মির্জা সম্পর্কে বলি যে কাদের মির্জা সাহেব পড়তেছে, আপনি কি মনে করেন? না, সে বাড়াবাড়ি করা উচিত না। তো এগুলি কিন্তু কমন সেন্স থেকেই বোঝা যায় যে উনি এরকম বলবেন। তা আমারও মনে হয় যে আমরা কারণ তার এই উচ্ছ্বাসের ভিতর দিয়ে ওইখানে মৃত্যু হবে, ওইখানে দাঙ্গা হবে, এইগুলি তো কেউ মানে সপ্রশংস দৃষ্টিতে দেখা কোনো সুযোগ নাই। কিন্তু দল হিসেবে যদি আওয়ামী লীগের কথা বলি, আপনার এই মূল্যায়নটি আমি একটু শুনতে চাই যে দল হিসেবে আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল এবং এই দলের যিনি সাধারণ সম্পাদক এবং গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী মির্জা কাদেরের ভাই ওবায়দুল কাদের, তার অবস্থান, দল হিসেবে আওয়ামী লীগের অবস্থান, সিদ্ধান্ত, রাজনীতিকে কতগুলো প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে তার এই ভূমিকা। এটি দল কেন নিয়ন্ত্রণ করছে? আমার মনে হয় না দল প্রশ্নবিদ্ধ হবে। আপনি যদি বলেন দলের এই রকম স্থানীয় পর্যায়ের সংকট বহু জায়গায় আছে দেশের, এটার জন্য শুধু ওবায়দুল কাদেরের ভাই বলে না, যেখানে ওবায়দুল কাদেরের কোনো ভাই নাই, হ্যাঁ, সেখানেও কিন্তু এইরকম কনফ্লিক্টিং সিচুয়েশন আছে আওয়ামী লীগের মধ্যে। সেখানে তো প্রধানমন্ত্রী বলছেন না যে এইভাবে থাকো ওইভাবে থাকো। আপনি কিভাবে জানেন? বাংলাদেশে বেশ কিছু জায়গা আছে যেখানে প্রধানমন্ত্রীকে যুক্ত হইতো। আমাদের কুমিল্লায় তাই, কুমিল্লায় ওবায়দুল কাদেরের কেউ নাই, কিন্তু কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতিতে তো মানে একটা ভাগাভাগি আছে, এবং এটা বেশ বিপজ্জনক ভাগাভাগি, যে মানে যেটার খেসারতে মানে হত্যাকাণ্ড হয়, মানুষের মৃত্যু হয়, সহিংসতা হয়। সো আমি কুমিল্লাটা ইনস্ট্যান্টলি বললাম, এরকম কিন্তু বাংলাদেশে বহু জায়গা আছে যেখানে আমরা অনেক সময় আলোচনায়ও আসে না, এগুলি মিডিয়াতে আসে না, সরকার দলীয় রাজনীতি, এবং এটা শুধু আওয়ামী লীগের এমপি কে যেভাবে নাম ধরে বললেন, এটির না, এগুলি কিছু না, এগুলি এমপিদের নাম ধরে বলা বাংলাদেশের বেশ অনেকগুলি উদাহরণই আছে, এখনো আছে। মানে এটা কোনো ইউনিক ফিচার না, ইউনিক নয়, কিন্তু এই ঘটনাগুলির স্বাভাবিক তারও তো না, স্বাভাবিক তো কোনোটা না। আমরা এখন কোনটা স্বাভাবিক বাংলাদেশে রাজনীতির কোন জিনিসটা স্বাভাবিক ভাবে হচ্ছে? সুতরাং আমরা আবার হঠাৎ করে কোনো একটা জায়গায় স্বাভাবিক প্রত্যাশা করবো কেন? ওভারঅল রাজনীতির মধ্যেই তো আমি যেটা বলতে চাচ্ছি, ক্ষমতাসীন দলের রাজনীতিতে, এটা যখন বিএনপিও ক্ষমতায় ছিল তখনও কিন্তু বিভিন্ন জায়গায় বিএনপির এরকম দলীয় কোন্দল সহ নানান রকম সংকটের কথা আমরা কিন্তু বারবারই জেনেছি। নূর ভাই, আপনি ব্যাখ্যা কি? দেখেন, এটা
শুধুমাত্র মির্জা কাদেরের বিষয় না, আমরা যদি লক্ষ্য করি সারা দেশে বেশ কিছু জায়গা আছে যেখানে বলতে গেলে প্রায় সব জায়গায় সরকার দলের ভিতরে যে কোন্দল বহিঃপ্রকাশ হচ্ছে, এটা আমরা দেখতে পাই মানে পৌরসভা নির্বাচনে, যে কোনো নির্বাচন আসলেই আমরা এখন দেখি বিদ্রোহী প্রার্থী। এটি তো আমাদের একটি এটা সব দলের ভিতর থাকলেও এখন ক্ষমতাসীনদের ভিতরে কিন্তু প্রচুর, এবং সেইখানে দেখা যায় যে এইটাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, এবং এর মধ্য দিয়ে এমন কিছু কথা প্রকাশিত হয় যেটি আসলে কাঙ্ক্ষিত না, কিন্তু তাদের অনৈতিক প্রতিযোগিতার কারণে দেখা যায়। যেমন ধরেন, আমি একেবারে উড়িয়েও দিতে পারি না, যখন পার্লামেন্ট মেম্বারের দুইজনের নাম চলে আসে এবং যে ধরনের বক্তব্য দিয়ে আসছে, এবং সেই পার্লামেন্ট মেম্বারদেরও বিগত দিনের যে ঘটনাগুলো আমরা দেখি, সেখানে কিন্তু একটা সংখ্যা থেকে যায়, একেবারে উড়িয়ে দেওয়ার মতো কিছু না। তো একটা জিনিস হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই ধরনের প্র্যাকটিস তো একটি দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে, একেবারে করবে না সেটার কোনো কারণ নাই। হঠাৎ করে মনে হলো, রিটন ভাই জানেন কিনা কিছু বলেন, এই যে পাপুলের জায়গায় যাকে মনোনয়ন দেয়া হচ্ছে, আমি এখানে আসার আগেই কথায় কথায় শুনে আসলাম যে এই ভদ্রলোক নাকি এই পাপুলের এই ঘটনায়ও তার সম্পৃক্ততা আছে। তো পাপুল যেখানে বাদ গেলেন বা তাকে যেখানে আমরা মানে নিন্দা করলাম, সেখানে তার নিন্দার সহযোগী আবার নমিনেশন পাচ্ছে। তো আমাদের রাজনীতিতে এগুলি আছে। এবং কতটুকু আছে দেখেন ভাই, আপনিও রাজনীতির মাঠের লোক, আমিও ছিলাম। এখন যে পর্যায়টা চলে আসছে যে পাপুলের মতো লোকরা কিভাবে এত কিছু ডিঙিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে, এবং এটা তো ইউনিক, স্বামী স্ত্রী দুইজন, মানে আমরা ভাবেন তো পার্লামেন্ট কি আমরা বিক্রি করে দিতে চাচ্ছি? তাই তো, ব্যাপারটা কি ঘুরে ফিরে এরকম না? তাহলে এই জায়গাতে যাদের চেক দেওয়ার কথা, হতে পারে পাপুল সরকারি দলের না, কিন্তু সরকারি দলের অনুমোদন ছাড়া তো এটা আমরা তো বাংলাদেশের চিত্রটা জানি। এইখানে তো লুকানো চুকানোর কিছু বিষয় নাই। আসলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সমাজে, যেমন অর্থনৈতিক ক্ষেত্রে, যেমন রাজনীতির ক্ষেত্রে আরো ব্যাপক শূন্যতা তৈরি হচ্ছে। যেহেতু একটা রাজনৈতিক দল তিনটা টার্ম, এটা তো আরো অস্থিরতার কারণ। আর একটা অসময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই সময়টাকে কিন্তু স্বাভাবিক সময়ের সাথে তুলনা করে লাভ নেই, এবং এটিতে একজন নাগরিক হিসাবে আমি যেমন শঙ্কিত, যারা দেশ পরিচালনা করছেন তাদেরও সংখ্যা কম থাকার কথা না। যদি তারা ঘুমিয়ে থাকেন তাহলে ভুল করবেন। নিশ্চয়ই কেউ তারা ঘুমিয়ে নেই। আমরা যে দৃশ্য এমন কোনো পদক্ষেপ নিতে দেখছি না যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে থামিয়ে দেবে। নাইম ভাই, মশক নিধন নিয়ে একটু কথা বলতে চাই। এটি আসলে চর্বিত চর্বণের মতো হলেও কিন্তু নাগরিক জীবনে এটির কিন্তু ভোগান্তির শিকার সকলেই। কিন্তু মেয়র যে কথাটি বললেন যে কাউন্সিলরদের অবহেলার কারণে মশক নিধনে সাফল্য আসছে না, উত্তরের মেয়র যখন এই কথা বলেন, কাউন্সিলরদের অবহেলা দেখভাল করবার দায়িত্ব কার? অবহেলা করলে তার জন্য তার কি করবার আদৌ কিছু আছে কিনা, কি নিয়ম কি বলে? আর সঙ্গে আরেকটি আছে, দুর্নীতি আর সহ্য না করার হুঁশিয়ারি ওয়াসার এমডির পানি নিয়ে বিষয়াদি আমরা জানি। দুটো বিষয় যদি একটু ছোট। না, মানে প্রথম কথা হচ্ছে যে এটা হয় না কখনো যে আপনি সাবঅর্ডিনেট কারোর উপরে দায় চাপিয়ে দিবেন, তাহলে আপনি শীর্ষে আছেন কেন? মানে সিটি কর্পোরেশনের ফেস তো আপনি মেয়র, আপনি নগর পিতা, আপনি অন্যের উপর দায়িত্ব দিলে আমরা কোথায় যাব তাহলে? আর আপনি যাদের উপর বলছেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, তো সেটা আপনি আজকে বলছেন কেন? আপনি 2 সপ্তাহ আগে এই ব্যর্থতা দূর করার জন্য কিছু করলেন না কেন? 2 মাস আগে করলেন না কেন? এটা কিন্তু মানে আপনি ধরেন, আমি একজন সুপারভাইজিং অফিসার, আমি আমার জুনিয়রের ব্যাপারে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টে লিখে দিলাম সে একদম কমপ্লিট অযোগ্য, তাইলে আবার আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টও কিন্তু অযোগ্যতা হয়ে যাবে। কেন হয়ে যাবে? বলে যে তুমি তারে কি লিডারশিপ দিলা যে সে সারা বছর অযোগ্যই থাকে, তাহলে তোমার যোগ্যতা রাইট। চমৎকার জায়গা। জি ভাই, দেখেন মশক নিধনের ব্যাপারে আমরা কিন্তু দেখছি যে লাভ এবং লোকসানের যদি হিসাবটা করি কোনো সংস্থাকে দিয়ে, সমস্ত মেয়ররা মিডিয়ার থেকে শুরু করে যখন যা ভালো কিছু সবকিছু তার নিজের ওন করেন, যে আমার জন্য এটা হয়েছে বা আমরা তাই মনে করি। কিন্তু এই ক্ষেত্রে কেন দায় অন্যের ঘাড়ে চাপাতে চাচ্ছে?
বা আমিও মনে করি যে নির্বাচন তো হলো বেশ কিছুদিন, এবং মশা ছিল মানে ঢাকার নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইস্যু। এই ইস্যুটাকে তারা প্রথম দিন থেকেই যদি অ্যাড্রেস করার চেষ্টা করত, এবং কোথায় কোথায় গাফিলতি আছে, কোথায় দুর্বলতা আছে, সেগুলো সেই কোথায় সংকট আছে, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায়, এর পরিকল্পনাটা করি। হাম করে একদিন এসে মাঠে বলে ফেললাম। আর আতিকুর ইসলাম সাহেব তো নবনির্বাচিত মেয়র না, উনি এর আগেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওনার তো একটা ধারাবাহিকতা আছে। আর উনি যেটা বললেন যে পদ্ধতি, তো পদ্ধতির কথাও তো আগেই ভাবার কথা উচিত ছিল, কই আমরা এর আগে শুনলাম না কেন? উনি যদি এরকম বলতেন যে আমি আগামী 1 বছরের মধ্যে মশক নিধনের পুরো কার্যক্রমটা ঢেলে সাজাবো, নতুন পদ্ধতি, নতুন টেকনোলজি, নতুন ঔষধ ইত্যাদি ব্যবহার করব, তাইলেও আমরা বুঝতাম। এখন পুরো জিনিসটা যখন সম্পূর্ণ ভেঙে পড়েছে ব্যর্থ হয়ে, তখন নতুন কিছুর কথা বলে আমাদেরকে আবার ওয়েট করানো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নগর পিতারা মানে নগরবাসীকে যে মানে সেবাটা দেওয়ার কথা, তারা সেইটার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অন্য জায়গায়। যেমন আমরা দেখি মার্কেট হয়ে যাচ্ছে, আরেকজন এসে ভাঙছে, তারপরে নানান রকম। তারপরে হচ্ছেন তিনি দলের পারপাসটা সার্ভ করতে চান সব সময়। নগরবাসীর যে সমস্যা, সেইটা যতটা না সেই জায়গা সেবামূলক চিন্তা করা, তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অন্যান্য কাজে, এবং বিশেষ করে দলের মানে দলীয় জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন না তারা, এটাই হচ্ছে বড় সমস্যা। সেই নাইম ভাই, করোনা পরিস্থিতি নিয়ে কি বলবেন? আমরা অনেক আলোচনা করেছি, আপনিও আমাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনা করেছেন। একটু থিতিয়ে আসবার পরে আবারও টানা 4র্থ দিন করোনায় 1000-এর বেশি শনাক্ত হয়েছে, মৃত্যু 12 জন। পরিস্থিতি কি খারাপের দিকে যাচ্ছে বলে মনে করেন? স্কুল কলেজ খুলবার ব্যাপারেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এটি সম্ভবত পেছাতে পারে, বা এক ধরনের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবার কথা বলছেন। আমার ব্যক্তিগত মত, আমরা সামহাও আমাদের হয়তো জাতিগতভাবে ভাগ্যও ভালো, স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং বিশেষ করে এই জিনিসটা অন্যান্য অনেক জিনিসের মতো প্রধানমন্ত্রী নিজেই মানে তদারকি করেন। এই যে তথাকথিত থার্ড ওয়েভ, এটা কিন্তু অপ্রত্যাশিত ছিল না। আমরা কিন্তু আলাপ আলোচনা করছিলাম, ওয়েট করছিলাম যে কতটুকু কি হয়। এখনো যা হচ্ছে এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে না। কেন আমি বলি, কারণ আমাদের প্রথম ওয়েভে আমরা তো প্রস্তুত ছিলাম না। এখন কিন্তু আমরা সর্বাত্মক প্রস্তুতি কি, আমাদের হাতে ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন কার্যক্রম চলছে। তো ভ্যাকসিনের কার্যক্রম যত এগোতে থাকবে, কিছুটা নিরাপত্তা বোধ এই কারণে বাড়বে। আর থার্ড ওয়েভটা, এটার মধ্যে আমরা জানি যে ওই যে নতুন ভ্যারিয়েন্টগুলিও আসছে। এখন ভ্যারিয়েন্ট দিয়ে কিন্তু যে বড় রকম আতঙ্কের কারণ আছে তা না, কারণ ভ্যারিয়েন্ট ইজ এ ভ্যারিয়েন্ট, এটা কিন্তু নতুন কিছু না। ওই ভ্যারিয়েশনগুলির ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমরা যখন সেকেন্ড ডোজ দিব, সেটাতে একটা নতুন কিছু আসবে। অলরেডি কিন্তু ভ্যারিয়েন্টের কারণে কেউ মনে করছেন, জনস্বাস্থ্যবিদদের কেউ বলছেন যে হয়তো যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি যথাযথভাবে কার্যকর প্রমাণিত কার্যকর নাও হতে পারে। সেখানে যখন বুস্টারের পরে আরো একটা বুস্টারের প্রয়োজন হতে পারে, কিন্তু কতজনের, যাদের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, যার সেই ক্ষেত্রে আমরা তখন হয়তো এটার দ্বিতীয় তৃতীয় শটের ব্যাপারে প্রয়োজন হতে পারে। কিন্তু আমি আতঙ্ক না ছড়ানোর পক্ষপাতী, কিন্তু মন্ত্রীর ভাষায় একটা কথা বলেছেন, আমি মনে করি যে আমাদের আসলেও এক ধরনের ডেসপারেশন। তিনি যে বললেন ভ্যাকসিন নিলে করোনা হবে না, বিষয়টি ঠিক না তো। জি, এটা আমরা দেখলাম। না, মানে গ্যারান্টিড ঠিক, গ্যারান্টিড না। আমার কথাটা হলো, প্রথমত আমার ভ্যাকসিন নেওয়ার পর আমার তো বুস্টার ডোজ লাগবে, এটা তো ওয়ান শট ইজ নট এনাফ। তো ওয়ান শটেরও মানে অ্যাক্টিভিটিটা শুরু হয় প্রায় 4 সপ্তাহ পরে, তারপরে আমাকে 8 সপ্তাহের মধ্যেই যে কেউ আক্রান্ত হতেই পারে। 8 সপ্তাহ পরে আমাকে সেকেন্ড বুস্টার ডোজটা নিতে হবে, নেওয়ার পর আবার ওই রকম 4 সপ্তাহ, তারপর থেকে মোর অর লেস আমরা নিরাপদ। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জন্য না, বলে যে সারা দুনিয়াতেই বলা হচ্ছে আমরা এখনো এনাফ জানি না। সুতরাং আমাদের যে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা,
এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলি মোটামুটি মেনেই চলতে হবে, পুরোপুরি সারা বিশ্ব হিসেবে আমাদের স্বাভাবিক হইতে। এবং এর জন্য বলা হচ্ছে আগামী 2 বছর, বাই এন্ড অফ 2022 আমরা আশা করতে পারি যে একটা মানে মোটামুটি স্বাভাবিক অবস্থায় যেতে। লিটন ভাই, এই যে আপনার ধরেন যে আগেও আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবার ক্ষেত্রে একেবারে সাধারণ নিয়ে যদি যে বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি, একটু উদাসীনতা ছিল। ভ্যাকসিন কার্যক্রম চালু হবার পরে অনেকেই এটিকে আরো মাত্রা বাড়িয়েছেন। এটিও কি কারণ কিনা যে আমাদের এই সংক্রমিত হবার? কেউ কেউ এমন বলছেন যে বেড়াতে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে ইত্যাদিও কারণ। দেখেন, প্রথম আপনার আলোচনা যাওয়ার আগে বলি, সেটা হচ্ছে যে করোনা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ করোনা মুক্ত হয়ে গেল আর আমরা মুক্ত হয়ে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই। বিশ্বব্যাপী একসাথে যদি আমরা মুক্ত না করতে পারি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এখন পর্যন্ত যেভাবে ভ্যাকসিনের বিষয়টি এসছে, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এইটা এমন নিশ্চয়তা দিতে পারে নাই এখনো, কারণ এখনো ট্রায়াল বেসিসে চলছে। সুতরাং এইটা দিলে হবে না এই গ্যারান্টি কিন্তু নেই, কিন্তু তারপর আমাদের দিতে হবে। এবং দেওয়ার পাশাপাশি আমাদেরকে নিজেদের সেফটির জন্য যে স্বাস্থ্যবিধি আছে সেটা পুরোপুরি মানতে হবে। এখন আমরা যেটা লক্ষ্য করছি যে ক্রমান্বয়ে প্রতিদিন আমাদের মানুষ বেপরোয়ার থেকে বেপরোয়া হয়ে যাচ্ছে, এবং এতটাই বেপরোয়া যে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে যে কোনো জায়গায় আগের চেয়েও ক্রমান্বয়ে মানে সমাগম কিন্তু বেড়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে প্রথম দিকে 50-60 জন, এখন আবার 1000-এ চলে গেছে, লক্ষ্য করছি। তারপরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, এবং দুর্ভাগ্যজনক হলেও যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আগে যে ধরনের নিয়মকানুন রাষ্ট্রীয় কর্মসূচিগুলিতেও নিয়ন্ত্রিত ছিল, সেই জায়গাটাও যেন কেমন কেমন ছাড় মনে হচ্ছে আমার কাছে। এবং এইটা যদি অব্যাহত থাকে তাহলে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা ভাগ্য ভালো যে আমাদের এই পরিসংখ্যান নিয়ে কিন্তু অনেক কথা আছে, আমার নিজেরই কথা আছে। যেমন আমার যখন কোভিড পজিটিভ হলো, আমি কিন্তু সেটা জানতে পারলাম না, জানলো পুলিশ, মানে আমার লোকাল থানার মাধ্যমে আমি জানলাম যে আমি কোভিড পজিটিভ। আচ্ছা, আমি পরে চিন্তা করলাম, থানা জানলো কেন? স্বাস্থ্য অধিদপ্তর থেকে থানায়, মানে আমার টেস্ট রিপোর্ট একেবারে শুরুর দিকে, হ্যাঁ শুরুর দিকে চলে গেছে, আমার বাসায় এসে ওই যে নোটিশ টাঙিয়ে দিছে আর কি। আরেকটা জিনিস হচ্ছে, আমি চিন্তা করলাম যে আমি যে সুস্থ হয়েছি এই রেকর্ডটা কিভাবে গেল, আমি যদি মারা যেতাম আমার টেস্ট করার আগে তাহলে কি হতো? এই প্রশ্নগুলো কিন্তু আমার রয়ে গেছে। আল্লাহ না করুক যে আমি বেঁচে আছি, অনেক আল্লাহ করুক যে আপনি বেঁচে আছেন। এখন দেখেন, এখন পর্যন্ত আমরা অবশ্যই সাহসী হব, কিন্তু অতি সাহসটা আবার ভালো হবে, ভালো নয়। জি, যেমন ধরেন এখনই কিন্তু আমাদের আইসিইউ মানে যে ফ্যাসিলিটিস সেটা কিন্তু পরিপূর্ণ প্রায়। আমাদের কিন্তু আক্রান্তের সংখ্যা তুলনামূলক অনেক বেশি বাড়ছে দিনকে দিন, এবং সেইটার জন্য যে সচেতনতাটাকে ধরে রাখা দরকার ছিল সেটা কিন্তু আমরা এখনো পারিনি। আমরা একবার বলি এটা চালু করব, কালকে আবার বলতেছি অপেক্ষা করব। এই যে দ্বিধাদ্বন্দ্ব এটি থেকে বেরিয়ে আসা দরকার। কিন্তু আমরা যেহেতু একটা লম্বা সময় পেরিয়েছি, প্রথমবারের মতো অপ্রস্তুত না আমরা। আমার কথা হচ্ছে বেশি প্যানিক করার কিছু নাই, আমরা মোকাবেলা করতে হবে। আমি বলি, আমরা মাঝখানে এতটাই থিতু হয়ে গিয়েছিল যে আমরা কিন্তু অনেক আইসিইউ বেড রিডিস্ট্রিবিউট করেছি, যেখানে ছিল সেখানে নাই, কিন্তু বাংলাদেশে আছে। সুতরাং এগুলি আবার অল্প সময়ের নোটিসে এগুলিকে আবার কার্যকর হতে হবে। সুতরাং আমি এটা ভীতিকর না, কিন্তু যেটা হইতে হবে মানুষকে সচেতন করতে হবে, প্রস্তুতি থাকতে হবে, মানুষকে সচেতন করা দরকার, আবার একটু সিরিয়াসলি ক্যাম্পেইন করা দরকার, যাতে মানুষ একটু সতর্ক হয় যে এটা একটা নতুন ওয়েভ। সুতরাং এটা মোকাবেলার জন্য আমি মনে করি ব্যাপক প্রচারণা দরকার মানুষকে সতর্ক করার জন্য। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।